হ্যালো এভরিওয়ান, আমি সীমান্ত সরকার। আর আজকে এটা আমার একটা প্রথম ভিডিও যেখানে আমি একটা রিসার্চ পেপার পড়া নিয়ে কাজ করছি এবং সেটা আমি পড়বো। তো ব্যাকগ্রাউন্ডটা বলি যে কী হচ্ছে। বেসিক্যালি আমি ভার্সিটিতে থাকাকালে আমি পড়াশোনা করছি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো ভার্সিটিতে থাকা অবস্থাতেই আমাদের রিসার্চ পেপার পড়া, এগুলো নিয়ে ওয়ার্কশপ করা হয়। সো ভার্সিটি থেকে এখন পর্যন্ত প্রায় আমি বের হয়েছি প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। সো আমাদের সম্ভবত ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারই হচ্ছে একটা ওয়ার্কশপ নেওয়া হয়, সেখানে রিসার্চ পেপার কীভাবে পড়তে হয়, কীভাবে করতে হয়, এগুলো নিয়ে একটা ডিটেলস আলোচনা করা হয়। আমাদের ভার্সিটির যে সিনিয়র ফ্যাকাল্টি যারা আছেন, যারা রিসার্চে বেশ ভালো, তারা এসে এই এগুলো নিয়ে থাকে, এই ওয়ার্কশপগুলো নিয়ে থাকে। সো আমি রিসার্চ পেপার পড়ছি অনেক, কিন্তু আমার নিজের এখন পর্যন্ত কোনো রিসার্চ পেপার নাই। আমার জুনিয়ররা এখন পর্যন্ত, এরকম জুনিয়র আছে যারা 7টা রিসার্চ পেপার বের হয়ে গেছে বা যাবে এরকম পর্যায়ে। কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে আমিও প্রথম দিকে ওরা যখন পারতো না, আমি নিজে ওদেরকে গাইড করছি যে কীভাবে পড়তে হয়, কীভাবে করতে হয় এগুলো নিয়ে। কিন্তু আমার নিজের এখন পর্যন্ত পেপার নাই। কারণ আমি আসলে নিজের প্রোগ্রামিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যে আমি আসলে খুবই, যেহেতু আমি ডিপার্টমেন্টের বাইরে এসে প্রোগ্রামিং ক্যারিয়ার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে আসি। সো আমার ফোকাসটা ছিল ওই সাইডে, সো কোনোটাই আসলে হয় নাই। সো এখন এই মুহূর্তে আমার, যেহেতু একটু ফ্রি টাইমে আছি, আমি একটা কেরিয়ার ব্রেকে আছি, আমি নিজে চাচ্ছি যে একটা রিসার্চ পেপার বের করতে এবং সেটা নিয়ে করতে। তো এই আমার বোন, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো ওকে, ওই হচ্ছে তার একজন ম্যাডামের সাথে, ফ্যাকাল্টির সাথে একটা কাজ করছে গ্রাউন্ডেড, যে ওই যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো ওই এনভায়রনমেন্ট রিলেটেড নিয়েই ওরা কাজ করছে। সো আমি ওদের বললাম যে, যেহেতু ওর সময় পাচ্ছে না, আমি বললাম যে জাস্ট আমাকে অ্যাড করা যায় কিনা। তো ও আমার কাছে একটা শেয়ার করলো। সো এই পেপারটা, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা জার্নালে পাবলিশড একটা পেপার। সো এই পেপারটা হচ্ছে ম্যাডাম দিয়েছিল, যেটা নিয়ে একটু পড়ে সে যেন ঘাটাঘাটি করতে পারে। সো আমার বোন আমাকে এই পেপারটা দিয়েছে পড়ার জন্য। সো আমি এখন পর্যন্ত এই পেপারটা এখনো ধরি নাই, আমি মাত্রই এই পেপারটা খুললাম, আমি এখনো টাইটেলটাও ভালোভাবে পড়ি নাই। সো আমি পুরো জার্নিটা ডকুমেন্টেড করতে চাচ্ছি। আমি এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি একটা রিসার্চ পেপার আমরা কীভাবে পড়তে হয় এবং কীভাবে উত্তরে ধাপে ধাপে জিনিসগুলো অ্যানালাইসিস করতে হয়, যে আসলে রিসার্চ পেপারটা কী নিয়ে, তারা কী নিয়ে কাজ করেছে এবং এটা দিয়ে আর কী করা যেতে পারে। সো আইডিয়া জেনারেশন এরকম টাইপের। সো স্টার্ট করা যাক। আমি আশা করি, আমি গেস করি যে এরকম রিসার্চ পেপার নিয়ে অনেকেই ঘাটাঘাটি করছে, অনেকে আছে যারা রিসার্চ পেপার পড়তে পারে না বা কীভাবে শুরু করতে হয় জানে না। আশা করি এই ভিডিওটা তাদেরকে সাহায্য করবে। সো লেটস স্টার্ট। সো এই পেপারটার এই যে জার্নালে প্রকাশ করা হয়েছে, সো উপরে যেটা এলসিবি হচ্ছে পাবলিশার। সো এরকম অনেক রিসার্চ পেপার পাবলিশার আছে যারা নাকি পেপারগুলো পাবলিশ করে। আর অন্যদিকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এখানে লেখা আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জার্নাল। সো পাবলিশারের আন্ডার অনেকগুলো জার্নাল থাকে। সো জার্নালের অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, বিভিন্ন কিছু হয়। সো এই জার্নালের ভিতরে এই পেপারটা পাবলিশ করা হয়েছে। সো এটা হচ্ছে জার্নালের হোম পেজ, কেউ চাইলে দেখাতে পারেন, আমি আপাতত চাচ্ছি না। এটা হচ্ছে রিসার্চ পেপার টাইটেল। সো গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট টু পলিউশন ইউজিং জিআইএস বেসড ড্রাস্টিক অ্যান্ড কট মেথডস ইন আড়াই হাজার উপজেলা অফ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। ওকে, গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট। সো এটা বুঝতে পারছি যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে যে আমাদের মাটির নিচে যে ভূগর্ভস্থ পানির যে স্তরটা থাকে, সেটাকে গ্রাউন্ড ওয়াটার বলে। ভার্নাবিলিটি মানে হচ্ছে এটা পলিউশন হওয়ার একটা চান্স আছে, এটাকে অ্যাসেসমেন্ট। সো আমার যতটুকু ধারণা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটারে পলিউশন হবে কিনা সেটা নিয়ে একটা মানে কতটা রিস্কে আছে বা পলিউশন হওয়ার যে একটা রিস্ক আছে, সেটা অ্যাসেস করার চেষ্টা করা হয়েছে। কোন জেলায়? আড়াইহাজারি উপজেলা, নারায়ণগঞ্জের আড়াইহাজারি যে উপজেলা আছে, সেখানকার মাটির নিচের যে ভূগর্ভস্থ পানির স্তর, সেটা পলিউটেড হওয়ার কতটা চান্স আছে সেটা পরীক্ষা করে দেখা, এটা অ্যানালাইসিস করা। কোন পদ্ধতিতে? ইউজিং জিআইএস বেসড ড্রাস্টিক অ্যান্ড কট মেথডস। সো জিআইএসটা আমি জানি, আমার বোন জিআইএস নিয়ে কাজ করে। আমার ডিপার্টমেন্টের জিআইএস নিয়ে কখনো কাজ করা হয় নাই। সো আমার ফ্রেন্ড যারা ইউআরপিতে পড়াশোনা করতো, তাদেরকে আমি দেখছি জিআইএস নিয়ে কাজ করতে। সো বেসিক্যালি ম্যাপ গ্রাফ এরকম কিছু একটা তারা নিয়ে কাজ করে, সফটওয়্যার নিয়ে। আর এখানে ড্রাস্টিক অ্যান্ড গট মেথডস। সো মেবি হচ্ছে জেএস এর দুইটা মেথড আছে, একটা হচ্ছে ড্রাস্টিক আর একটা হচ্ছে গট মেথড। আমি জানি না এগুলো কি, এগুলো নিয়ে তারা কাজ করছে, এই অ্যানালাইসিসটা করছে এই পেপারে। তো এগুলো হচ্ছে লেখক, যারা রাইটার্স ইন দিস পেপার। ডিপার্টমেন্ট, লেটস সি হোয়ার আর দে ফ্রম।
যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাস্টের, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিসোর্স, ইউনিভার্সিটি অফ ঢাকার একজন আছে, ইউনিভার্সিটি অফ ঢাকা, জিওলজিগ্রাফিক, টেক্সাস এন্ড ইউনিভার্সিটি, ও আচ্ছা আচ্ছা। সো এটা দেখতে পারতেছি যে প্রথম যে লেখক তিনি হচ্ছে জাস্টের, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির, এবং পরে যারা আছে সবাই শেষজন বাদে সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। অ্যান্ড শেষ যিনি উনি হচ্ছেন টেক্সাসের A&M ইউনিভার্সিটি, ইউএসের কলেজ অফ স্টেশন, ইউএসের। আচ্ছা, ওকে, সো লেটস স্টার্ট। সো যে কোনো রিসার্চ পেপার পড়ার ক্ষেত্রে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্টের হচ্ছে পুরো রিসার্চ পেপারে একটা সামারি দেওয়া হয় যে এই পেপারটা আমরা কী নিয়ে কাজ করছি, কী কী পদ্ধতিতে কাজ করা হয়েছে এবং রেজাল্ট কী পাওয়া গেছে, এই উদ্দেশ্য কী ছিল, এইসব কিছু অ্যাবস্ট্রাক্ট। সো যে কোনো পেপার পড়তে হলে সবার আগে অ্যাবস্ট্রাক্ট পড়ে ফেলতে হবে। সো একটা নতুন জিনিস আমি দেখছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। আমি এরকম পেপার আমি দেখি নাই। সো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টে, লেট মি জুম ইট আউট। ওকে, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টে তারা একটা গ্রাফের মাধ্যমে পুরো পেপারে একটা অ্যাবস্ট্রাক্ট দেওয়ার চেষ্টা করছে, একটা সামারি দেওয়ার চেষ্টা করছে। সো রাস্টিক মেথড, সো যদি প্রথমে দেখি, এখন হচ্ছে ড্রাপস্টিক মেথডের মধ্যে ডেপথ অফ ওয়াটার টেবিল, নেট রিসার্চ, একুইফায়ার মিডিয়া, সয়েল মিডিয়া, ইম্প্যাক্ট অফ ভেডোস্টোন, আমি জানি না এগুলো কী জিনিস। আচ্ছা আচ্ছা, সো টপোগ্রাফি, হাইড্রো, আচ্ছা। রাস্টিক মেথডের ভিতরে সম্ভবত এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো কনসিডার করা হয়, মেবি এগুলো হচ্ছে এক একটা ফিচার। সো আমি নিজে ডাটা সায়েন্স নিয়ে অনেক পড়াশোনা করছি, সো আমি নিজে এআই টিমে কাজ করছি। সো আমার মনে হয় যে আমরা ডাটা সায়েন্সে যেরকম করি যে বিভিন্ন ফিচার ডাটা থাকে এবং এগুলো নিয়ে টার্গেট ডাটা বের করতে হয়। সো এগুলো হচ্ছে ফিচার ডাটা, যে কম্পেয়ার করা, যে এইগুলোর উপরে নির্ভর করে যে আসলে এই পরিস্থিতি কি খারাপ নাকি ভালো গ্রাউন্ড ওয়াটার, সেটা করা হয়, সেটা অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, আরেকটা মেথড আছে গট মেথড, সেখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার অ্যাকুরেন্স, ওভারঅল লিথিওলজি অফ দ্য অ্যাকুইফায়ার, ডেপথ অফ দ্য ওয়াটার টেবিল। ওকে, সো গট মেথড হচ্ছে এই তিনটা, আর ড্রাস্টিক মেথডে হচ্ছে 1 2 3 4 6 7, এই সাতটা ফিচার নিয়ে কাজ করা হয়। আর এই ফিচার নিয়ে গ্রাউন্ড ওয়াটার, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই সাতটা আর তিনটা, এই দুইটা মেথড দিয়ে গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি চেক করা হয়। আচ্ছা, ভার্নাবিলিটি চেক করার পরে কি করা হয়? পরে করা হয় স্পেশাল কম্প্যারিজন অ্যান্ড অ্যানালাইসিস। আচ্ছা, এই ভার্নাবিলিটি বের করার পরে এখানে একটা স্পেশাল কম্প্যারিজন অ্যানালাইসিস করা হয়। স্পেশাল কম্প্যারিজন নিয়ে আমার কোনো আইডিয়া নাই, কারণ আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট না। সম্ভবত আমার বোন যেহেতু জিএস নিয়ে কাজ করে, আমি দেখছি যে স্পেশাল নিয়ে ওরা কাজ টাজ করে, সম্ভবত ওরা রিলেটেড, ওরা ভালো বুঝবে জিনিসটা কি। আচ্ছা আচ্ছা, অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার এরপরে কি, স্পেশাল অ্যানালাইসিস করার পরে একটা পপুলেশন ডেনসিটি বের করা হয়েছে এবং ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন বের করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সো আমার ধারণা এখানে ড্রাস্টিক মেথড হচ্ছে 7টা ফিচার এবং গট মেথডে 3টে ফিচার নিয়ে এগুলোর উপর ভিত্তি করে গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি কেমন সেটা অ্যানালাইসিস করা হয়েছে। সেই অ্যানালাইসিস বা সেই ডাটাটা ব্যবহার করে একটা স্পেশাল কম্পারিজন ব্যবহার করা হয়েছে বা অ্যানালাইসিস বের করা হয়েছে। ওকে, এই অ্যানালাইসিস বের করার পরে এটা থেকে আমরা জেএস পদ্ধতি ব্যবহার করে তার একটা পপুলেশন ডেনসিটি, সম্ভবত ওই এলাকার যে নারায়ণগঞ্জ 2,500 যে এলাকা, সেই এলাকার একটা পপুলেশন ডেনসিটি এবং ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন, যে আমার ইন্ডাস্ট্রি এর সাথে কতটা রিলেটেড, যে আচ্ছা এই এলাকাটা ভালো বা এই এলাকার পানিটা দূষিত, এটার সাথে ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন আর পপুলেশন ডেনসিটি, মানুষের জনসংখ্যা কোথায় বেশি এবং ইন্ডাস্ট্রি কোথায় বেশি, এটার সাথে একটা রিলেশন বের করার তারা চেষ্টা করছে, আমার যতটুকু ধারণা। আচ্ছা, চলুন তাহলে এখন অ্যাবস্ট্রাক্টটা পড়া যাক। লেট মি জুম ইট আউট। ওকে, আরও জুম করে দিই। ওকে, abstract. A groundwater vulnerability map is a preliminary way to assess the risk of a groundwater pollution from a variety of sources and across the range of geological and hydrological contexts. আচ্ছা, এখানে প্রথম বলা হয়েছে গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি জিনিসটা কি, ম্যাপ জিনিসটা কি। সো গ্রাউন্ড ওয়াটার ভার্নাবিলিটি ম্যাপ হচ্ছে একটা প্রিলিমিনারি ওয়ে টু অ্যাসেস দ্য রিস্ক অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন। সো এর একটা ওয়ে গ্রাউন্ড ওয়াটার পলিউশনের চান্স কীরকম বা রিস্ক কেমন সেটা অ্যাসেস করার, ফ্রম এ ভ্যারাইটি অফ সোর্সেস, এখানে বিভিন্ন সোর্সেস থাকতে পারে, অ্যাক্রস দ্য রেঞ্জ অফ জিওলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল কনটেক্সট। এখন কনটেক্সট কি, সোর্সেসগুলো কী কী হতে পারে, এক হতে পারে জিওলজিক্যাল সোর্সেস, মানে পরিবেশগত যে জিওলজিক্যাল যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো, আর একটা হচ্ছে হাইড্রোলজিক্যাল কনটেক্সট। সো এক সহজ বাংলায় বোঝানোর একটু কঠিন সম্ভবত। জিওলজিক্যাল হচ্ছে পরিবেশ ভিত্তিক যে ফ্যাক্টরগুলো, আর পানি ভিত্তিক মানে হাইড্রোলজিক্যাল মানে পানির নিয়ে পড়াশোনা যারা করে ওদের যে কনটেক্সটে যে সমস্যাগুলো বা ফ্যাক্টরগুলো আছে ওইগুলোর ভিত্তিতে আমার এখানে ভার্নাবিলিটি কেমন
এবং গ্রাউন্ড ওয়াটার পলিউশন হওয়ার চান্স কেমন সেটা নিয়ে একটা পড়াশোনা, সেটা বের করার একটা অ্যানালাইসিস। সো উইথ রেপিড আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্য পসিবিলিটি অফ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হ্যাজ গ্রেটলি ইনক্রিজেস ইন বাংলাদেশ। তারা এখানে বলছে যে যেহেতু আরবানাইজেশন বাংলাদেশের শহরাঞ্চল বা শহরায়ন, sorry for my Bangla, I'm not good with বাংলা ল্যাঙ্গুয়েজ দ্যাট মাচ। সো বাংলা যে শহরায়ন হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে অনেক বেশি পরিমাণ হচ্ছে, এই কারণে বাংলাদেশে গ্রাউন্ড ওয়াটার পলিউশন কন্টামিনেশন বা পলিউশন অনেক পরিমাণ বেড়ে গেছে। দ্য ফোকাস অফ দিস স্টাডি ইজ অন অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পেরি আরবান এরিয়া ইন বাংলাদেশ। সো এই যে স্টাডিটা, এই যে রিসার্চ পেপারটা, এটা করা হয়েছে এমন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড পেরি আরবান এরিয়া ইন বাংলাদেশ। আমি জানি না পেরি আরবান এরিয়া কি, এটা জানি না। ইন্ডাস্ট্রিয়ালাইজডটা তো বুঝলাম যে ঠিক আছে, যে গাজীপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড, হ্যাঁ। সো আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, সো গাজীপুর ঢাকা থেকে আসার পথই পড়ে। সো সবাই জানে যে গাজীপুরে মোটামুটি সব, না সরি, এটা তো নারায়ণগঞ্জ এরিয়াতে, রাইট? ওকে, সো নারায়ণগঞ্জে মোটামুটি সব ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজ যে এরিয়াগুলো আছে সবগুলাই ওইদিকে পড়ে, বেশ অনেকগুলো ইন্ডাস্ট্রি ওই জায়গাতে আছে। আচ্ছা, পেরি আরবান এরিয়া এটা বলতে কি বোঝায়, এটা জাস্ট সার্চ করি গুগলে। So, peri-urban area is a transitional zone located between the outer limits of the city and the countryside. Outer limits of the city and countryside. Oh, okay, okay. So, peri-urban area হচ্ছে সহজ ভাষায় হচ্ছে সম্ভবত মফস্বল, যতটুকু আমরা বুঝি যে সম্ভবত মফস্বল বাংলায় বলে। সো এটা হচ্ছে যে আমার সিটি এরিয়ার, আমার যে সিটি মেন শহরের একদম ঠিক একটু বাইরে, একদম কাছাকাছি বাইরে, আবার কান্ট্রি সাইড গ্রাম অঞ্চলের এরও বাইরে, মানে মাঝামাঝি একটা অঞ্চল, যে মোটামুটি শহর আবার গ্রামের মাঝে, শহর আর গ্রামের মাঝামাঝি একটা অঞ্চলটা, যেখানে মানুষজন একটু কম থাকে ওই জায়গাতেই তো ইন্ডাস্ট্রিগুলো হয়। সো ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পেরি আরবান এরিয়া বলা হচ্ছে। আচ্ছা, where the regional aquifer has already been depressurized owing the pumping to fulfill the exceeding municipal and industrial water demand of the Dhaka megacity and the adjacent area. Okay, okay. So এটা বলা হচ্ছে যেহেতু ওইসব এরিয়াতে গ্রাউন্ড ওয়াটারের প্রচণ্ড চাহিদা থাকে, কারণ গ্রাউন্ড ওয়াটার চাহিদা কারণ থাকে যে আমার ইন্ডাস্ট্রিতে ব্যবহার হবে, আমার বাসাবাড়িতে ব্যবহার হবে, এই কারণে যেহেতু ডিমান্ড অনেক বেশি পানির, সো এগুলোর উপরে প্রচণ্ড চাপ থাকে পাম্পিংয়ের মাধ্যমে পানিটা গ্রাউন্ড ওয়াটার যেটা, এটা পাম্পিংয়ের মাধ্যমে বের করে নেওয়ার জন্য। Two vulnerability index maps were created utilizing geographic information system and the contamination risk indices. Okay. এখন তারা বলছে যে তারা কি কাজ করছে, এই রিসার্চ পেপারে তারা কি কাজ করছে। সো তারা কি করছে, তারা হচ্ছে টু ভার্নাবিলিটি ইন্ডেক্স ম্যাপ, তারা হচ্ছে দুইটা ম্যাপ তৈরি করছে, ভার্নাবিলিটি ইন্ডেক্স ম্যাপ তৈরি করছে দুইটা। কিভাবে তৈরি করছে? ইউটিলাইজিং দ্য জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। সো জিআইএস এর মাধ্যমে, এটা হচ্ছে ফুল ফর্ম, জিআইএস এর মাধ্যমে তারা হচ্ছে দুইটা এরকম গ্রাফ তৈরি করছে যে কোথায় কোথায় রিস্ক বেশি আছে। দ্য কন্টামিনেশন রিস্ক ইন্ডিসেস, এবং তারা কন্টামিনেশন রিস্ক কী কী, কন্টামিনেশন পানিটা দূষিত হওয়ার রিস্ক ইন্ডিসেস মানে কারণ কী কী হইতে পারে বা কী কী কারণে হইতে পারে দূষিত, সেইগুলোর উপরে। এখন সেই কারণগুলো কী কী, এগুলো হচ্ছে ড্রাস্টিক, একটা হচ্ছে ড্রাস্টিক, আর একটা হচ্ছে গট, বা এই দুটো আছে। সো ড্রাস্টিকের মধ্যে কি আছে, ডেপথ অফ ওয়াটার টেবিল। ওকে, সো ডেপথ অফ ওয়াটার টেবিল বলতে বোঝায় যে পানির স্তরটা কতটা নিচে, সম্ভবত এটা। সো লেটস সার্চ ইট। দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস ডাউন টু দ্য টপ অফ দ্য স্যাচুরেটেড গ্রাউন্ড ওয়াটার জোন, হ্যাঁ ওইটাই। সো আমাদের মাটি থেকে উপরের যে গ্রাউন্ড সারফেস এরিয়া থেকে একটা ভার্টিক্যালি ডিস্টেন্সটুকু, আমার পানির যে স্তরটা আছে, গ্রাউন্ড ওয়াটার যে স্তরটা আছে, সেটা কতটা দূরে, সেটাকে বলা হচ্ছে ডেপথ অফ ওয়াটার টেবিল। ওকে, নেট রিচার্জ, এটা আমি বুঝছি কি। নেট রিচার্জ হচ্ছে যে আমার যে পানির যে স্তরটা আসে সেটা তো রিচার্জ হইতে হয়, সেটা রিচার্জ কীভাবে হয়, বৃষ্টির মাধ্যমে। সো বৃষ্টির পানি চুয়ে এই মাটির ছিদ্র দিয়ে চুয়ে যখন নাকি গ্রাউন্ড ওয়াটারে যায়, তখন এটা রিচার্জ হয়। সো একুইফায়ার মিডিয়া নিয়ে আমার আইডিয়া আছে। একুইফায়ার মিডিয়া বলতে বোঝায় যে আমার যে একুইফায়ারটা আছে সেটার যে কী কী দিয়ে তৈরি, যেমন বালি, মাটি, এগুলা। Aquifer media refers to saturated solid materials such as sand, gravel, limestone that compose the underground water reservoir. ওকে, সো এটা আসলে যে আমার যে গ্রাউন্ড ওয়াটার যে রিজার্ভারটা যেটা তৈরি হয়েছে, সেটার কম্পোজিশনটা কী কী স্যার? সো এটার কী দিয়ে তৈরি করা হয়েছে, কী দিয়ে তৈরি হয়েছে, রক সয়েল, কী ধরনের রক সয়েল, সেটা ওই এলাকার মাটি, পানি, বালু, এগুলো কী ধরনের বালি, ওইটার উপর নির্ভর করে।
আচ্ছা, এটা বলে রাখি যে আমি পড়ছি এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু আমাদের কিন্তু পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। সো ওইগুলো কিন্তু সরাসরি পরিবেশের সাথে, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। সো আমার পড়াশোনা, আমাদের সাবজেক্ট এগুলো ছিল। সো কিছু কিছু টার্মিনোলজি আমি আসলে বুঝি, যে এগুলো নিয়ে আমাদের সিটি নিয়ে, আরবানাইজেশন, তারপরে সিটি পরিবেশ কীরকম হবে, এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের রিলেটেড আলো বাতাস, এগুলো নিয়ে তো আমাদের পড়াশোনা করতে হয়। সো মোটামুটি একটা আইডিয়া আছে এই বিষয়গুলো নিয়ে। একুইফেয়ার মিডিয়া, আচ্ছা, পরে হচ্ছে সয়েল মিডিয়া, সেম জিনিস। সয়েল মিডিয়া হচ্ছে ওইখানকার আমার যে এরিয়া নারায়ণগঞ্জ, ওইখানকার উপরের আমার যে সারফেস এরিয়া, সেখানকার মাটির ধরনটা কীরকম, মাটির কম্পোজিশনটা কীরকম। টোপোগ্রাফি সম্ভবত হচ্ছে ওই এরিয়ার মাটির স্তরটা কীরকম, টোপোগ্রাফি। স্টাডি অফ লেআউট অফ দ্য শেপ, ফিচার, এলিভেশন অফ দ্য ল্যান্ড, ওকে। ইগনোর দ্য পিকচার্স। টোপোগ্রাফি হচ্ছে যে আমার যে মাটির উপরে যে সারফেস এরিয়া, সেটার শেপটা কীরকম, শেপ, ফিচার, এলিভেশন, ওকে। এলিভেশন আমাদের সারফেসটা কতটা এলিভেটেড হয়েছে, কতটা গভীর হয়েছে, এগুলা ওঠানামা, এগুলা। অ্যান ইম্প্যাক্ট অফ ভেন্ডোস জোন, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ভেন্ডোস জোন, ওকে, সার্চ ইট। Ventos zone is the surface layer extending from the land surface down to the water table. Surface layer extending from the land surface down to the water table, where pore surface contain both air and water. Ventos zone, soil water zone. ও ওকে ওকে, ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। মেবি সম্ভবত ভ্যান্ডোস জোন বলতে বুঝেছে যে আমার কতটা ঢালু, পানিটা সরাসরি ঢালু হয়ে সরাসরি পানির স্তর পর্যন্ত যেতে পারে, এই ঢালু অংশটা সম্ভবত বলা হয়েছে ভ্যান্ডোস জোন। আই এম নট শিওর, ওকে। লেটস প্রসিড, উইল আন্ডারস্ট্যান্ড ইট লেটার। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্য একুইফায়ার, এটা সম্ভবত বুঝছি যে পানি কতটা কন্ডাক্ট হইতে পারে, চলাচল করতে পারে। হাইড্রোলিক কন্ডাক্ট মেজার দ্য হাউ ইজিলি ওয়াটার ক্যান মুভ থ্রু দ্য ওপেন স্পেস রক সোয়েল। সো যখন নাকি মাটির স্তরগুলো অনেক বেশি চাপা থাকে বা কনজাস্টেড থাকে, তো যদি বালুকণা বা ওই রকম ছিদ্র না থাকে, পোর না থাকে, সো তখন হচ্ছে পানি সহজে চলাচল করতে পারে না, যেহেতু অনেক চাপা আছে বা জায়গা অনেকটা ভরাট। সো এগুলো যদি একটু আলগা থাকে, মাটির কণাগুলো যদি যথেষ্ট আলগা থাকে এবং ভিতরে দিয়ে যদি সহজেই পোর থাকে, এই পোর দিয়ে হচ্ছে বা রকের ভিতরে যদি পোর থাকে, সো ওই স্পেস, খালি জায়গা বা স্পেস থাকে, সেখান দিয়ে সহজেই পানি চলাচল করতে পারে। সো এটাই বলা হয়েছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি না থাকলে তো আর পানি, যে রিজার্ভার, সেটা তো আর পূর্ণ হবে না, স্বাভাবিক। আচ্ছা, সো এই সাতটা মিলিয়ে, এই সাতটার যে ফার্স্ট ওয়ার্ডগুলো, সেগুলো নিয়ে হচ্ছে প্রথম নাম দেওয়া হয়েছে, যেটা রাস্টিক মেথড। আচ্ছা, আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে গট মেথড। এটা গট কেন বলা হয়, জিতে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ওর হাইড্রোলিক কনফাইনমেন্ট অফ দ্য একুইফায়ার আন্ডার কনসিডারেশন। মাত্র যেটা বললাম ওইটাই, গ্রাউন্ড ওয়াটার কনফাইনমেন্ট হচ্ছে কতটা আবদ্ধ করে রাখতে পারে। সো গ্রাউন্ড ওয়াটার অর হাইড্রোলিক কনফাইনমেন্ট, সো আমার যে পানির যে রিজার্ভটা আছে, সেখানে পানিটা আমি কতটা আবদ্ধ রাখতে পারি বা ধরে রাখতে পারি। ধরে রাখতে না পারলে তো আর রিজার্ভে পানি থাকবে না, স্বাভাবিক। আচ্ছা, তারপর হচ্ছে ওভারলাইং স্ট্রাটা ইন টার্মস অফ লিথোলজিক্যাল ক্যারেক্টার্স দ্যাট ডিটারমাইন দ্য পলিউটেন্ট এটুয়েশন ক্যাপাসিটি, আই জানি না কি এটা। The pollutant attenuation capacity of overlying strata, the Van zone or confinement layer, is primarily determined by lithological characteristics such as mineral composition, particle structure, degree of pressure, আচ্ছা, এতটুকু বুঝতে পারছি যে এটা সম্ভবত যে স্ট্রাকচার, আমার হচ্ছে মাটির যে স্ট্রাকচারগুলো বা টেক্সচারগুলো, সেগুলো কী দিয়ে তৈরি করা হয়েছে, কি এরকম কম্পোজিশনগুলো কী এগুলা রিলেটেড। আচ্ছা, ডেপথ অফ আন্ডারগ্রাউন্ড, এটা তো বোঝাই গেছে কি ডেপথ আন্ডারগ্রাউন্ড কতটা নিচে আছে। আচ্ছা, ভার্নাবিলিটিস ভেরিড গ্রেট, আচ্ছা শেষ। সো এই দুইটা মেথড, এতটুকু আমরা বুঝলাম যে তারা আসলে কি করছে। তারা আসলে যেটা ওকে, সো আমি হাইলাইট করলাম। সো মেনলি এই পেপারে তারা কাজ করছে দুইটা জিনিস নিয়ে। এক হচ্ছে তারা দুইটা মেথড নিয়ে কাজ করছে, এক হচ্ছে ড্রাস্টিক মেথড আর একটা হচ্ছে গট মেথড। এই গট মেথড আর ড্রাস্টিক মেথড দিয়ে জিআইএস এর পদ্ধতিতে তারা দুইটা ম্যাপ তৈরি করছে, দুইটা ভার্নাবিলিটি ইন্ডেক্স ম্যাপ তৈরি করছে, এতটুকু তারা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে কি, তাহলে কেন তৈরি করার পরে কি করছে, আচ্ছা, বা কি পাইছে। তো ভার্নাবিলিটিস ভেরিড গ্রেটলি ওভার দ্য স্টাডি এরিয়া। এখন তারা বলছে যে আমরা তো স্টাডি করছি, ম্যাপ তৈরি করার পর আমরা কী কী পাইছি, রেজাল্ট কী পাইছি। সো তারা বলতেছে ভার্নাবিলিটিস, এই যে ভার্নাবিলিটি করেছে, এরা ভেরিড গ্রেটলি ওভার দ্য স্টাডি এরিয়া। এই যে স্টাডি এরিয়াটা, নারায়ণগঞ্জের যে এরিয়া নিয়ে তারা কাজ করছে, সেখানে অনেক বেশি ভেরি করছে। দ্য ড্রাস্টিক অ্যানালাইসিস আইডেন্টিফাইড 3 ভার্নাবিলিটি ক্লাসেস। অর্থাৎ এই ড্রাস্টিক পদ্ধতি দিয়ে তারা 3টা
ভার্নাবিলিটি ক্লাসেস পাইছে। একটা হচ্ছে 1/5 অফ দ্য এরিয়া এক্সিবিটেড হাই ভার্নাবিলিটি। সো 1/5 মানে 5/1 অঞ্চল এরিয়া তারা পাইছে যেটা খুবই ভার্নাবিলিটি, হাই ভার্নাবিলিটি এরিয়া, খুবই রিস্কের ভিতরে আছে। মোর দেন হাফ অফ দ্য স্টাডি এরিয়া শোড মডারেট ভার্নাবিলিটি। হাফ অফ দ্য স্টাডি এরিয়া, সো 2/, মানে হাফ এরিয়া যারা অর্ধেক অঞ্চল পাইছে এমন এরিয়া পাইছে যেটা হচ্ছে মডারেট, মোটামুটি ভার্নাবিলিটি, মোটামুটি একটা রিস্কে আছে। এবং রেস্ট অফ দ্য এরিয়া, এই বাকি যে এরিয়াটা সেটা হচ্ছে কম ভার্নাবিলিটিতে, রিস্ক কম ওই সব এরিয়ায়। ওকে, তাহলে এটা পাইছে তারা ড্রাস্টিক মেথডে, ড্রাস্টিক অ্যানালাইসিস, ড্রাস্টিক মেথডে তারা পাইছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে গট মেথডে তারা কি পাইছে? ইন কন্ট্রাস্ট গট অ্যানালাইসিস হ্যাজ সামহোয়াট কনজারভেটিভ। ওকে ওকে, সো এটা কেন বললো কনজারভেটিভ? ওকে, আচ্ছা দেখি পরেরটা পড়ি। শোড two classes where vulnerability was negligible in 58% of the study area and low in the rest of the area. আচ্ছা আচ্ছা, দুইটার বলতেছে যে গট মেথডে তারা দেখা গেছে যে ক্লাসেস ওয়ার ভার্নাবিলিটি ওয়াজ নেগলিজিবল। ওকে, সো গট এরই অ্যানালাইসিস করে তারা পাইছে যে সম্পূর্ণ একটা ভিন্ন একটা রেজাল্ট। এই রেজাল্ট কি পাইছে তারা দেখতে পারতেছে, অন্য একটা কালারে করি, তারা দেখতে পারতেছে যে ইন গট অ্যানালাইসিস করে টু ক্লাসেস ওয়ার ভার্নাবিলিটি ওয়াজ নেগলিজিবল 58% ইন দ্য স্টাডি এরিয়া। তারা দেখতেছে স্টাডি এরিয়ার 58%ই হচ্ছে নেগলিজিবল, খুব একটা সমস্যা নাই, রিস্ক নাই। অ্যান্ড লো ইন দ্য রেস্ট অফ দ্য এরিয়া, অ্যান্ড বাকি যে এরিয়া আছে সেখানে হচ্ছে খুবই লো। মানে দুইটা পদ্ধতির রেজাল্ট সম্পূর্ণ আলাদা। দ্য স্টাডি অলসো জেনারেটেড হটস্পট ম্যাপ। আচ্ছা, এই স্টাডি করে বা এই অ্যানালাইসিস করে তারা জিআইএস পদ্ধতিতে দুটো ম্যাপ তৈরি করছে, সে এই ম্যাপটা হচ্ছে হটস্পট ম্যাপ। তারা জেনারেটেড হটস্পট ম্যাপ, তারা একটা হটস্পট ম্যাপ তৈরি করছে অফ পটেনশিয়াল সারফেস কন্টামিনেশন ফর ইচ অফ দ্য ভার্নালিটি ম্যাপ। এই যে ডাটাগুলো অ্যানালাইসিস করে তারা যে পাইছে যে কোন কোন এরিয়াতে রিস্ক আছে ওই ডাটাগুলো ব্যবহার করেই তারা জিআইএস এর মাধ্যমে একটা ম্যাপ তৈরি করছে। সেই ম্যাপ তৈরি করে পটেনশিয়াল সারফেস কন্টামিনেশন, কোথায় কোথায় কন্টামিনেট হইতে পারে, পটেনশিয়ালিটি আছে, সেই সব জায়গার একটা ম্যাপ তৈরি করছে। বাই ওভারল্যাপিং দ্য পটেনশিয়ালি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস লেয়ার অ্যান্ড করেসপন্ডেড দ্য এরিয়া উইথ হায়ার ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। সো এই ম্যাপের ভিতরে কী কী আছে? এই ম্যাপের ভিতরে পটেনশিয়ালি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি, ওভারল্যাপিং দ্য লেয়ার অফ অ্যাক্টিভিটি লেয়ার, হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি লেয়ার অ্যাক্টিভিটি কোথায় হচ্ছে, এবং এরিয়া উইথ হায়ার ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, এবং ইন্ডাস্ট্রিগুলো কোথায়, ইন্ডাস্ট্রির ক্লাস্টারগুলো বা ইন্ডাস্ট্রির যে পরিমাণগুলো কোথায় বেশি আছে সেগুলো তুলে ধরছে ওই ম্যাপের ভিতরে। সো যেহেতু ম্যাপের ভিতরে দুইটাই থাকবে, যে আমার কোথায় রিস্ক বেশি আছে এবং কোথায় ইন্ডাস্ট্রি বেশি আছে, সো আমরা একটা ম্যাপটা দেখে আমরা বুঝে পারবো আচ্ছা ইন্ডাস্ট্রি এই জায়গায় আছে, আবার এখানে কন্টামিনেশনও বেশি হচ্ছে বা এটার রিস্কও বেশি, তার মানে এটার সাথে একটা রিলেশন আছে, যেন ম্যাপটা দেখি দুটো বুঝে ফেলা যায়। So human activities that commonly cause groundwater pollution need to be constrained by utilizing groundwater protection strategies in the identified vulnerable area to ensure sustainable development. ওকে, সো তারা এই জায়গাতে এসে তারা একটা সামারি দিচ্ছে। তো কাজ এতটুকু, তারা এতটুকু কাজই করছে। তারা এই যে ক্লাস্টার তৈরি করে তারা ম্যাপ তৈরি করছে। তারা দুইটা পদ্ধতি ব্যবহার করে, ড্রাস্টিক মেথড আর গট পদ্ধতি ব্যবহার করে তারা কিছু ডাটা পাইছে, সেই ডাটাগুলো ব্যবহার করে তারা একটা ম্যাপ তৈরি করছে। সেই ম্যাপের ভিতরে ওই ডাটাগুলো শো করছে কোথায় কোথায় রিস্ক বেশি আছে এবং কোথায় কোথায় ইন্ডাস্ট্রি বেশি আছে। ওকে, ম্যাপ তো এই পর্যন্তই তারা কাজ করছে, এর বেশি আর কিছু করা নাই। এবং এখন তারা একটা তাদের মন্তব্য দিচ্ছে যে কী করা যেতে পারে, যে এই ম্যাপটা ব্যবহার করে, আমি যে পেপারটা তৈরি করলাম, আমরা যে ম্যাপটা তৈরি করলাম, এটা ব্যবহার করে ভবিষ্যতে কী কাজে লাগতে পারে। তারা বলতেছে যে এই ম্যাপটা ব্যবহার করে হিউম্যান অ্যাক্টিভিটিস আর কমনলি কজ বাই গ্রাউন্ড ওয়াটার পলিউশন নিড টু বি কনস্ট্রেন্ট। সো মানুষের অ্যাক্টিভিটির কারণে এই যে গ্রাউন্ড ওয়াটার পলিউশনগুলো হইতেছে, এগুলোকে কমাইতে হবে বা এগুলোকে কনস্ট্রেন্ট করতে হবে, বাধা দিতে হবে, যাতে এগুলোকে প্রোটেক্ট করা যায়। এবং এই প্রোটেকশন করার জন্য যে গ্রাউন্ড ওয়াটার পলিউশনের যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি কী আছে তারা বলা নাই, এটা তাদের পড়াশোনার বিষয় না, তাদের কাজের বিষয় না। এবং যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলা যে আমরা যে এরিয়াগুলো, ভার্নারেবল এরিয়াগুলো যেগুলো আমরা ম্যাপের ভিতরে দেখাইছি, ওই সব এরিয়ার ভিতরে ওইগুলো অ্যাপ্লাই করতে হবে। এই যদি অ্যাপ্লাই করি তাহলে গ্রাউন্ড পলিউশন কমবে বা হবে না। সো এটা আসলে তারা সরকারের উপরে বা যারা অথরিটি আছে ওদের উপরে ছাইড়া দিছে যে দেখেন ভাই, আমরা চিহ্নিত করে দিলাম যে এই এই জায়গায় সমস্যা আছে, এখন এই সমস্যা যদি সমাধান করতে চান তাহলে আপনাদের স্ট্র্যাটেজি আছে, আপনারা কী করবেন সেটা আমরা জানি না, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে হয়তো। সো ওই স্ট্র্যাটেজিগুলো এই জায়গাগুলো, স্পেসিফিক এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। সো এটা তাদের সাজেশন বাস। সো এই হচ্ছে পুরো পেপারের একটা সামারি, বা এই পেপারে তারা কী কাজ করছে সেটা নিয়ে একটা ওভারভিউ। সো এটা আমিও মাত্রই পড়লাম আপনাদের সাথে, আমি নিজেও পড়ি নাই। সো হোপ দ্যাট নেক্সট আমরা কী করবো, নেক্সট আমরা হচ্ছে এটা একটা এআই এর কাছে দিব, হয়তো দিয়ে হয়তো একটা সামারি জেনারেট করবো বা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবো। তো আমরা যখন রিসার্চ পেপার পড়ি তখন অ্যাবস্ট্রাক্টিভ পড়ি, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে আরও একদম ডিটেলস বলবে যে গ্রাউন্ড ওয়াটার রেগুলেশন কী 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 পদ্ধতি ব্যবহার হয়েছে, ট্রাস্টিক মেথড কী, গট মেথড কী, কোথায় কোথায় ব্যবহার হয়েছে, আরও তারা কোন কোন পেপারে তারা দেখছে যে কী কী পদ্ধতি ব্যবহার করছে। এই তো, সো এগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে তাদের স্টাডি এরিয়া, একটু জুম আউট করে দিই। সো এইটা হচ্ছে নারায়ণগঞ্জের ওই 8,000ই এরিয়া, আর 8,000 এরিয়া,
এই এরিয়াতেই তারা স্টাডিগুলো করছে। এই সম্ভবত এই ম্যাপগুলো আছে জিআইএসে তৈরি করা। আমার বোনকে আমি দেখছি এগুলো তৈরি করতে, আমি নিজে এগুলো পারি না। আচ্ছা, এগুলো একটু এটা কি লোকেশন অফ ক্রস সেকশন লাইন, ওই এরিয়ারই একটা ক্রস সেকশন লাইন আরও কি তৈরি করছে। আচ্ছা, আপাতত অফ তারা তৈরি করছে এগুলো অ্যানালাইসিস হাইড্রোলজি এগুলো নিয়ে ডেটা। এরপরে তারা ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডস, তারপরে তারা বলতেছে আমরা কী কী পদ্ধতিতে আমরা অ্যানালাইসিসগুলো করবো। তারা বলতেছে আমরা ড্রাস্টিক মেথড ব্যবহার করব, আমরা হচ্ছে গট মেথড ব্যবহার করব, এই ব্যবহার করে কীভাবে করবো এগুলো নিয়ে ডিটেলস বলছে। বলার পরে তারা কীভাবে কাজ শুরু ড্রাস্টিক মেথড কাজ শুরু করছে হয়তো আর্গিস ভার্নাবিলিটি ম্যাপিং এবং আর্গিস ব্যবহার করে করব। এবং এই হচ্ছে তাদের রেজাল্ট সম্ভবত। আর কি ম্যাপ কি আরও আছে না? ওকে, আচ্ছা, এই এরিয়াতে তারা স্টাডিগুলো করবে, এগুলোতে স্টাডি তারা করছে তারা বিভিন্ন পদ্ধতিতে করার পরে এই হচ্ছে তাদের রেজাল্ট। এখানে হচ্ছে এই হচ্ছে ড্রাস্টিক ভার্নাবিলিটি, এই ড্রাস্টিক পদ্ধতি ব্যবহার করে তারা এই ম্যাপটা তৈরি করছে। এই যে দেখুন সবুজ হচ্ছে লো, ইয়েলো হচ্ছে মডারেট এবং রেড হচ্ছে হাই জোন এরিয়া। সো এইগুলো হচ্ছে সব হচ্ছে হাই জোন এরিয়া, লো জোন এরিয়া এবং মডারেট এরিয়া যেগুলো রিস্কের ভিতরে আছে। এবং এই ম্যাপের ভিতরে তারা কোন কোন উপজেলা, মানে এই যে রেড এরিয়া বা এই যে অঞ্চলটা এটা কোন এলাকার ভিতরে পড়ছে, যেমন নাকি সাতগ্রাম, তুপতারা, আড়াই হাজার বা বারহামান্ডি, এইসব এরিয়া হাজি, আচ্ছা যাই হোক আমি উচ্চারণ করতে পারতেছি না ইংলিশ দেখে। সো এই এরিয়াগুলো উল্লেখ করে দেখছে যেন ম্যাপ থেকে সহজে বোঝা যায় যে কোন কোন এরিয়া কোন রিস্কে কোন জোনের ভিতরে আছে। ওকে ওকে, এটা কি হচ্ছে বিভিন্ন লেয়ারগুলা। আচ্ছা, তারপরে তারা গট মেথড, এই যে তারা গট মেথড, এই গট মেথড ব্যবহার করে তারা এই যে গ্রাফটা পাইছে। আমরা যেটা বলতেছিলাম যে দুইটা মেথডের রেজাল্ট খুবই ভেরি করছে। সো গট মেথডে আসলে তারা পাইছে হচ্ছে দুইটা এরিয়া মাত্র, মানে দুইটা জোন পাইছে। সো তারা হচ্ছে এখানে হচ্ছে তারা দুইটা এরিয়া পাইছে, একটা হচ্ছে নেগলিজেবল আর একটা হচ্ছে লো। ওকে, এবং এই গট মেথড ব্যবহার করে তারা আবার একটা গ্রাফ তৈরি করছে। ওকে, গ্রাফ তৈরি করছে। সো এটাই হচ্ছে তাদের রেজাল্ট। এই তো এই হচ্ছে তাদের রেজাল্ট। তারপরে হচ্ছে তাদের ডিসকাশন সামারি, তারা কি পাইলো না পাইলো রেজাল্ট এগুলো নিয়ে কথাবার্তা বলছে। সো এই হচ্ছে একটা রিসার্চ পেপার পড়া। আমরা ডিটেলস এত পড়াশোনা রিসার্চ পেপার পড়ার সময় আসলে এত পড়তে হয় না, কারণ অনেকগুলো পেপার পড়তে হয়। সো মেনলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসোল থেকে অ্যাবস্ট্রাক্ট থেকেই বোঝা যায় যে আসলে তারা পেপারে কী কাজ করছে, তার রেজাল্ট কী পাইছে এগুলো নিয়ে। সো এতটুকু পড়লাম। পড়ার পরে আমরা দেখব, ম্যাডাম মেনলি আমার বোনকে বলছে যে এই রিলেটেড আর কী কী কাজ আছে এগুলো নিয়ে পদ্ধতি। সো আমি চিন্তা করছি, সো মেবি তারা দুইটা মেথড দিছে, একটা হচ্ছে ড্রাস্টিক মেথড, একটা গট মেথড। হাউ অ্যাবাউট উই ক্যান ইন্টিগ্রেট মেশিন লার্নিং অর ডাটা সায়েন্স রিলেটেড আদার মেথডস, লাইক উই ক্যান ইউজ সাম traditional machine learning models or methods to actually identify the area more. This is the same way. So maybe then this will be the feature data, and the result will be the target data is vulnerable or well what is the level. So level will be low risk, moderate risk or high risk. This will be the target result. আর আমরা এটাও করা যেতে পারে যে আমরা এক্সপ্লেনেবল এআই ব্যবহার করতে পারি। এক্সপ্লেনেবল মেশিন লার্নিং বা এআই যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে আচ্ছা কোন ফ্যাক্টরের কারণে আমি এটা বলতেছি যে এটা লো এরিয়া আর এটা হচ্ছে মডারেট এরিয়া। সো এটা আমার বেসিক একটা আইডিয়া। তারপরেও আমি এরপরে আমি এই ধরনের কাজ হয়েছে এরকম পেপারগুলো আরও পড়বো, সেটাও আমি রেকর্ড করব। সো ওইখানে তারা কী কী পদ্ধতি ব্যবহার করছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বা যারা সাইন্টিস্ট তারা কী কী পদ্ধতি ব্যবহার করে সেগুলো নিয়ে কাটবো। মেশিন লার্নিং এইসব ক্ষেত্রে কী কী ব্যবহার হয়েছে সেটা নিয়ে কাটবো, এবং তারপরে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।